সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আমি মোসাম্মদ মাহমুদ আক্তার, প্রফেসর যুক্তিবিদ্যা, পুলিশ সায়েন্স স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া। আমি আজকে তোমাদের যুক্তিবিদ্যা বিষয় নিয়ে আলোচনা করব। যুক্তিবিদ্যা প্রথম পত্র, অধ্যায়ের নাম চতুর্থ এবং বিধেয়ক। চতুর্থ অধ্যায় বিধেয়ক নিয়ে আলোচনা করব। আসলে বিধেয়ক কি সেটা জানার আগে তোমাদের বিধেয় সম্পর্কে জানা দরকার, কারণ তোমরা অনেকেই বিধেয় এবং বিধেয়ক এক করে ফেলো। বিধেয়ক হচ্ছে উদ্দেশ্য ও বিধেয়র সম্পর্ককে বিধেয়ক বলা হয়। উদ্দেশ্য কি তোমরা জানো, আমি আগের ক্লাসে আলোচনা করছি উদ্দেশ্য কি। যার সম্পর্কে কিছু বলা হয় তাকে উদ্দেশ্য বলে, এবং যা বলা হয় উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় তাকে বিধেয়ক বলে। তাহলে বিধেয়কটা কি? বিধেয়ক হচ্ছে উদ্দেশ্য ও বিধেয়কের মধ্যে যে সম্পর্ক তাকে বিধেয়ক বলে। এটা বহু নির্বাচনী হিসেবে ভাবে আসতে পারে যে বিধেয়ক কি, এটা কিসের নাম। বিধেয়ক একটা কিসের নাম? একটা জাতির নাম, একটা মানুষের নাম, একটা এইভাবে কিংবা একটা সম্পর্কের নাম। তাহলে তোমরা কি দিবে? সম্পর্কের নাম। তাহলে বিধেয়ক হচ্ছে উদ্দেশ্য ও বিধেয়ের সম্পর্ককে বিধেয়ক বলেন। বিধেয় ও বিধেয়ক কি? বিধেয় হচ্ছে আমি আগে প্রথমে আলোচনা করলাম, বিধেয় হচ্ছে উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় তাকে বলা হচ্ছে বিধেয়। উদ্দেশ্য যেমন রহিম হয় ভালো, যদু হয় ভালো, এই ভালোটা হচ্ছে বিধেয়, আর নামটা হচ্ছে উদ্দেশ্য, বিধেয়। আর উদ্দেশ্য আর বিধেয়ের মধ্যে যে সম্পর্ক হলো সেটাকে বিধেয়ক বলে। তাহলে বিধেয় আর বিধেয়ক কি এক? না, নিশ্চয়ই না। বিধেয় আর বিধেয়ক এক নয়। বিধেয়ক হচ্ছে একটা সম্পর্কের নাম, আর বিধেয় হচ্ছে উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় সেটা হচ্ছে বিধেয়। বিধেয় সম্পর্কে অ্যারিস্টটলের মতে বিধেয়ক হচ্ছে 4 প্রকার। এটা কিন্তু মানে তোমরা পরীক্ষাতে বেশিরভাগই ভুল করো। মানে অ্যারিস্টটল আর পরফিরির মতে কি? পরফিরির মতে হচ্ছে বিধেয়ক 5 প্রকার, অ্যারিস্টটলের মতে বিধেয়ক হচ্ছে 4 প্রকার। এটা তোমরা অবশ্যই মনে রাখবা যে অ্যারিস্টটলের মতে 4 প্রকার, পরফিরির মতে 5 প্রকার। এই দুইটার মধ্যে যে কোনো একটা তোমাদের পরীক্ষাতে অবশ্যই আসবে। এখন তাহলে মূল যে আলোচনা সেটা হচ্ছে বিধেয়ক 5 প্রকার। কি কি? জাতি, উপজাতি, লক্ষণ, উপলক্ষণ, অবান্তর লক্ষণ। তাহলে আমরা প্রথমে আসি জাতি। জাতি কি? যদি একই শ্রেণীর দুটি পদের একটার ব্যক্তার্থ অপেক্ষা আর একটা ব্যক্তার্থ কম, এবং কম ব্যক্তার্থর অন্তর্ভুক্ত যে বেশি ব্যক্তার্থ থাকে সেটাকে কি বলা হয়? জাতি। যেমন কি জীব, জীবটাকে আমরা কি বলবো? যদি জীব আর মানুষ এই দুটাকে ধরা হয়, জীব এবং মানুষ, তাহলে হচ্ছে এটা কি হচ্ছে? কম, এটা হচ্ছে বেশি। যাদের জীবন আছে তাদেরকে আমরা কি বলতেছি? জীব। আর জীব থেকে মানুষ, পশু, পাখি এগুলো হচ্ছে আলাদা। মানুষ, পশু, পাখি এগুলো হচ্ছে জীবকে যখন ভাগ করা হয় তখন মানুষ আসতেছে, পশু, পাখি, গরু, ছাগল। তাহলে জীবটা কি হচ্ছে? জীবের সংখ্যা যদি আমরা 50,000 ধরি, তাহলে মানুষের সংখ্যা কত হবে? মানুষ নিশ্চয়ই কম হবে, কারণ জীবের মধ্যে থেকে মানুষ যদি আলাদা করা হয় মানুষ 10,000 হলো। আর যাদের জীবন আছে তাদেরকে আমরা জীব বলতেছি। তাহলে একই শ্রেণীর দুটি পদের সম্পর্কের মধ্যে, অর্থাৎ একটার ব্যক্তার্থ বেশি এবং আর একটা ব্যক্তার্থ কম, যখন বেশি ব্যক্তার্থকে কম ব্যক্তার্থের ভিতর অন্তর্ভুক্ত করা হয় তখন বেশি ব্যক্তার্থটাকে বলা হচ্ছে জাতি। তাহলে জাতির উদাহরণ হিসেবে আমরা যদি বলি যে একাদশ শ্রেণী এবং মানবিক বিভাগ, বিজ্ঞান বিভাগ,
তাহলে বিজ্ঞান বিভাগ কি, মানবিক বিভাগ কি, একাদশ শ্রেণী কি, কোনটা বড় হচ্ছে? একাদশ শ্রেণী বড় হচ্ছে না মানবিক বিভাগ বড় হচ্ছে? নিশ্চয়ই একাদশ শ্রেণী বড় হচ্ছে, মানবিক বিভাগ ছোট হচ্ছে। তাহলে একাদশ শ্রেণীকে আমরা কি বলবো? জাতি। এখন আমরা আসি উপজাতি। উপজাতির ঠিক একই জিনিসই, যেমন আমরা মানে জাতি যে আলোচনা করলাম ওই একই জিনিসই, যে মানে একই শ্রেণীর দুটি পদের ভিতর অন্তর্ভুক্ত যে একটার ব্যাক্তার্থ আর একটা ব্যাক্তার্থ অপেক্ষা কম বা বেশি। যখন বেশি ব্যাক্তার্থর ভিতরকে কম ব্যাক্তার্থকে অন্তর্ভুক্ত করা হচ্ছে তখন সেটাকে কি বলা হচ্ছে? উপজাতি। উপজাতিটা কি হচ্ছে? আমরা জীবটাকে কি বলতেছি? জাতি। তাহলে মানুষটাকে কি বলবো আমরা? মানুষটাকে বলবো উপজাতি। যখন জীবটাকে ভেঙে ছোট ছোট করা হচ্ছে, জীবটাকে ভেঙে মানুষ একটা উপজাতি, গরু একটা উপজাতি, ছাগল একটা উপজাতি, যখন জীবটাকে আমরা ভেঙে ছোট ছোট মানে উপবিভাগ, যখন বিভাগকে জেলাকে যখন ছোট ছোট ভাগ করা তখন সেটা কি হয়? উপজেলা। ঠিক সেই সিস্টেম জাতিকে যখন বিভক্ত করা হচ্ছে সেটা হচ্ছে উপজাতি, অর্থাৎ বড়টা হচ্ছে জাতি এবং ছোটটা হচ্ছে উপজাতি। এরকম পরীক্ষাতে আসতে পারে যে জাতি ও উপজাতির মধ্যে সম্পর্ক কি, কিংবা জাতি ও উপজাতির বৈশিষ্ট্য কি, কিংবা জাতি বা উপজাতির মধ্যে পার্থক্য কি। সেক্ষেত্রে তোমরা জাতি এবং উপজাতির পার্থক্য সুন্দর করে লিখবে। আবার এরকম যদি আমি কিছুক্ষণ আগে বললাম যে একাদশ শ্রেণী, আমরা উদাহরণ হিসেবে কি বলতে পারি? একাদশ শ্রেণী। একাদশ শ্রেণী কি? জাতি। আর বিজ্ঞান বিভাগ একটা উপজাতি, মানবিক বিভাগ একটা উপজাতি এবং হচ্ছে ব্যবসা শিক্ষা বিভাগ একটা উপজাতি। এখন আমরা আসি হচ্ছে লক্ষণ। লক্ষণ হচ্ছে মানে একই শ্রেণীর মানে মধ্যে একটা বিশেষ গুণ, যে গুণটা ওই শ্রেণীর অন্তর্ভুক্ত উপজাতির মধ্যে ওই জাতিটাকে আলাদা করে, তাকে লক্ষণ বলা হয়। মানে ওই জাতার্থ। জাতার্থ বলতে আমরা কি এর আগে আলোচনা করছি? জাতার্থ বলতে কি? গুণ। জাতার্থ হচ্ছে গুণ আর ব্যাক্তার্থ হচ্ছে পরিমাণ। তাহলে যার মধ্যে ওই জাতার্থ উল্লেখ থাকতেছে তাকে আমরা কি বলবো? লক্ষণ। অর্থাৎ এক কথায় তোমরা মানুষ, গরু, ছাগল, পশু পাখি এগুলো থেকে মানুষ আলাদা কি দিয়ে? নিশ্চয় বুদ্ধি দিয়ে। তাহলে বুদ্ধিটাকে আমরা কি বলবো? বুদ্ধিটা হচ্ছে লক্ষণ। এক কথায় উদাহরণ একটাই এরকম থাকতে পারে কিংবা উদ্দীপক থাকতে পারে, যেটাই থাকুক সেটা যখন বুদ্ধি বৃদ্ধিটা উল্লেখ থাকবে তখন সেটাকে তোমরা কি বলবা? ওটাকে লক্ষণ বলবা। তাহলে জাতি আর উপজাতিটা কি বুঝতে পারলা? এরপরে লক্ষণ। লক্ষণটা হচ্ছে বুদ্ধিবৃত্তি, অর্থাৎ বুদ্ধিটা হচ্ছে লক্ষণ। উপজাতির মধ্যে মানুষটা আলাদা। মানুষ আলাদা কি কারণে? মানুষের বুদ্ধি বিবেক আছে বলে মানুষ আলাদা, এই জন্য মানুষের কি আছে? বুদ্ধিবৃত্তি আছে। বুদ্ধিবৃত্তিটা হচ্ছে লক্ষণ। তাহলে আমরা লক্ষণের উদাহরণ কি বুঝলাম? লক্ষণের উদাহরণ হচ্ছে বুদ্ধি। জাতির উদাহরণ হচ্ছে জাতি আর উপজাতির মধ্যে বড়টা হচ্ছে জাতি, ছোটটা হচ্ছে উপজাতি। অর্থাৎ জাতার্থ থেকে এটা হলো জাতার্থটাকে আমরা লক্ষণ বলবো। আর 1 নাম্বার হচ্ছে জাতি, 2 নাম্বার উপজাতি, 3 নাম্বার হচ্ছে লক্ষণ, 4 নাম্বার উপলক্ষণ, 5 নাম্বার হচ্ছে অবান্তর লক্ষণ। তাহলে এখন আমরা উপলক্ষণ সম্পর্কে একটু আলোচনা করি। উপলক্ষণ হচ্ছে যখন এটা হচ্ছে জাতার্থ থেকে আসে কিন্তু জাতার্থ নয়, অর্থাৎ গুণ থেকে আসে কিন্তু গুণ নয়, তাকে আমরা কি বলবো? উপলক্ষণ। এর সংজ্ঞাটা এরকম হতে পারে যে জাতার্থ থেকে আসে কিন্তু জাতার্থ নয়, তাকে আমরা কি বলবো? উপলক্ষণ। জাতার্থ থেকে আসে কিন্তু জাতার্থ নয়, অর্থাৎ জাতার্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় কিন্তু জাতার্থ নয়, তাকে বলা হয় উপলক্ষণ। উপলক্ষণ হচ্ছে 2 প্রকার, জাতিগত উপলক্ষণ এবং উপজাতিগত উপলক্ষণ।
উপজাতিগত উপলক্ষণ। জাতিগত উপলক্ষণ অর্থাৎ জাতি বলতে আমরা যেটা মানে যেটা হলো জাতির মধ্যে আছে, যেমন ক্ষুধা, তৃষ্ণা, নিদ্রা, এটা কি জাতি বলতে জাতি অর্থাৎ জীবের মধ্যে যে লক্ষণগুলো আছে, কি ক্ষুধা, তৃষ্ণা, নিদ্রা, তারপরে হচ্ছে এই জিনিসগুলো জীবের মধ্যে, অর্থাৎ যাদের জীবন আছে, তাদের ক্ষুধা আছে, তাদের ঘুম আছে, তাই এটাকে আমরা তাহলে ক্ষুধা, তৃষ্ণা কিংবা নিদ্রা, এটাকে আমরা কি বলবো? এটা বলবো জাতিগত উপলক্ষণ। জাতিগত উপলক্ষণ যেটা হলো সবগুলো জাতির মধ্যে আছে যে লক্ষণগুলো, মানে লক্ষণ থেকে আসে যেগুলো। আর উপজাতিগত উপলক্ষণ হচ্ছে যে উপজাতির মধ্যে যে এগুলো হচ্ছে উপস্থিত থাকে, যেমন সেটা হচ্ছে উপজাতি বলতে মানুষ, অর্থাৎ মানুষের বুদ্ধি থেকে কি আসে, মানুষের বিচক্ষণতা, বিবেক, চিন্তাশীল চিন্তা, এগুলো হচ্ছে কি থেকে আসে? বুদ্ধি থেকে আসে। কিন্তু এগুলো কিন্তু বুদ্ধি বলা যায় না, অর্থাৎ লক্ষণ বলা যায় না, কিন্তু লক্ষণ থেকে আসে। যেটা হলো মানুষের আছে, অর্থাৎ বিবেক, বুদ্ধি, বিচক্ষণতা, এটাকে আমরা কি বলবো? উপজাতিগত উপলক্ষণ। তাহলে এই জায়গাতে তোমাদের হচ্ছে বিধেয়ক কি, উদ্দেশ্য বিধেয় সম্পর্ককে বিধেয়ক বলে। বিধেয়ক কি? বিধেয়ক হচ্ছে উদ্দেশ্য সম্পর্কে যা বলা হয় তাকে বিধেয়ক বলে। বিধেয় এবং বিধেয়ক এক নয়, এটা পরীক্ষাতে বিভিন্নভাবে আসে। বিধেয়কের শ্রেণী বিভাগ, অর্থাৎ অ্যারিস্টটলের মধ্যে বিধেয়ক হচ্ছে 4 প্রকার এবং পরপের মধ্যে বিধেয়ক হচ্ছে 5 প্রকার। 5 প্রকার আসলে আমরা হলো মেইনলি 5 প্রকারটাই আলোচনা করব, যে কি জাতি, উপজাতি, লক্ষণ, উপলক্ষণ, অবান্তর লক্ষণ। জাতি কি আলোচনা করলাম আমরা, জাতি আর উপজাতি এই দুটো একটা আর একটা, এই দুটো হচ্ছে সাপেক্ষ, মানে একটা আর একটার উপর নির্ভরশীল। জাতি ছাড়া উপজাতি ব্যাখ্যা করা যায় না, উপজাতি ছাড়া জাতি ব্যাখ্যা করা যায় না। আর উপজাতির মধ্যে যে জিনিসটা দ্বারা মানুষকে আলাদা করা হয় সেটা হচ্ছে লক্ষণ, অর্থাৎ বুদ্ধি যেটা। আর লক্ষণ থেকে আসে, অর্থাৎ বুদ্ধি থেকে যেটা আসে, গুণ থেকে যেটা আসে, সেটা হচ্ছে উপলক্ষণ। উপলক্ষণ কত প্রকার? উপলক্ষণ হচ্ছে 2 প্রকার। কি কি? জাতিগত আর উপজাতিগত। আচ্ছা, আমরা হচ্ছে উপলক্ষণ আলোচনা করলাম, 4 নাম্বার উপলক্ষণ আলোচনা করলাম, 5 নাম্বার হচ্ছে অবান্তর লক্ষণ। অবান্তর লক্ষণ কি? অবান্তর লক্ষণ হচ্ছে যথার্থ থেকে আসে না, যথার্থ নয় বা যথার্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় না, তাকে অবান্তর লক্ষণ বলে। কি অবান্তর লক্ষণ? হলো যে অবান্তর লক্ষণ যথার্থ নয় এবং যথার্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় না, তাকে কি বলা হয়? অবান্তর লক্ষণ। তাহলে প্রশ্ন কিন্তু এভাবে আসতে পারে যে যথার্থ কি? যথার্থ হচ্ছে লক্ষণ, কিন্তু যথার্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় সেটা কি? যথার্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় সেটা হচ্ছে উপলক্ষণ। কিন্তু যথার্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় না, যথার্থও নয়, সেটা হচ্ছে অবান্তর লক্ষণ। অবান্তর লক্ষণকে 2 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ব্যক্তিগত অবান্তর লক্ষণ, শ্রেণীগত অবান্তর লক্ষণ। আবার ব্যক্তি ও শ্রেণীর উভয়ের আবার হচ্ছে অবান্তর লক্ষণকে অবিচ্ছেদ্য এবং বিচ্ছেদ, অর্থাৎ ব্যক্তি বা শ্রেণীর ক্ষেত্রে যে বিচ্ছেদ বা অবিচ্ছেদ্য ভাবে আছে, সেই জন্য আবার এটিকে 2 ভাগে ভাগ করা হচ্ছে, অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ, বিচ্ছেদ অবান্তর লক্ষণ। এই অবান্তর ও উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে অবান্তর লক্ষণকে যে এই 4টি ভাগে ভাগ করা হচ্ছে, এই চারটি তোমরা বেশিরভাগ এই অবান্তর লক্ষণ উপলক্ষণ পরীক্ষাতে আসে এবং বেশি শ্রেণী বিভাগে বিভক্ত। এই জন্য তোমাদের মানে তোমরা এই কনফিউজিং প্রশ্নগুলো এগুলো পরীক্ষাতে বেশি আসে, সে সময় তোমরা আসলে সঠিক অ্যান্সার দিতে পারো না। যেমন শ্রেণীগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। শ্রেণীগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ, যে অবান্তর লক্ষণ শ্রেণীভেদে অবিচ্ছেদ্যভাবে বিদ্যমান থাকে
তাকে কি বলা হচ্ছে, যে শ্রেণীগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ, শ্রেণী ভেদে অবিচ্ছেদ্য ভাবে বিদ্যমান থাকে। যেমন কি হচ্ছে যে সব কাক হয় কালো, মানে কাক হচ্ছে কালো, তার মানে সব কাকেই কালো। এটা হচ্ছে অবিচ্ছেদ্য, অবিচ্ছেদ্য মানে এটা বিচ্ছেদ না, সেটাই হচ্ছে অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। বুঝতে পারছো? এরপরে শ্রেণীগত, শ্রেণীগত বিচ্ছেদ অবান্তর লক্ষণ। শ্রেণীগত বিচ্ছেদ অর্থাৎ যে অবান্তর লক্ষণ আংশিকভাবে উপস্থিত থাকে, অর্থাৎ আংশিকভাবে বিচ্ছেদ থাকে, তাকে কি বলা হচ্ছে, শ্রেণীগত বিচ্ছেদ অবান্তর লক্ষণ। উদাহরণ হিসেবে কি বলা যেতে পারে, যে কিছু মানুষ হয় শিক্ষিত, কিছু মানুষ হয়, আচ্ছা তাহলে যেমন কিছু মানুষ হয় শিক্ষিত। এরপরে আমরা আসি হচ্ছে ব্যক্তিগত, ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ অর্থাৎ যে অবান্তর লক্ষণ ব্যক্তিভেদে অবিচ্ছেদ্যভাবে জড়িত, মানে ব্যক্তির ভিতর অবস্থান করে, সেটাকে ব্যক্তিগত অবিচ্ছেদ্য। অর্থাৎ এটা কখনো বিচ্ছেদ হওয়া সম্ভব না। যেমন কোনো ব্যক্তি জন্মগ্রহণ করলো, হচ্ছে যে জায়গাতে সে জন্মগ্রহণ করে বা যত তারিখে জন্মগ্রহণ করে, সেই স্থান বা তারিখ কোনো পরিবর্তন বা বিচ্ছেদ করা যায় না, সেটাকে কি বলা হয়, ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। এরপরে আমরা আসি হচ্ছে ব্যক্তিগত বিচ্ছেদ অবান্তর লক্ষণ। ব্যক্তিগত অর্থাৎ যে অবান্তর লক্ষণ ব্যক্তিভেদে বিচ্ছেদভাবে অবস্থান করে, তাকে ব্যক্তিগত বিচ্ছেদ অবান্তর লক্ষণ। অর্থাৎ এটা ব্যক্তিভেদে এক এক ব্যক্তির এক এক রকম। যেমন পোশাক, বাসস্থান, পেশা, খাদ্য, এগুলা কি হতে পারে, এগুলা হচ্ছে ব্যক্তিগত অবিচ্ছেদ্য, ব্যক্তিগত বিচ্ছেদ অবান্তর লক্ষণ। অর্থাৎ এক এক ব্যক্তির এক এক রকম হতে পারে এই অবান্তর লক্ষণটা। তাহলে হচ্ছে আমরা এইটুকু এই অধ্যায়টাতে আমরা কি কি জানলাম, এই অধ্যায়টাতে আমরা বিধেয়ক জানলাম। বিধেয়ক কি, বিধেয়ক হচ্ছে উদ্দেশ্য ও বিধেয়ক সম্পর্ককে বিধেয়ক বলে। বিধেয়ক হচ্ছে 5 প্রকার। অ্যারিস্টটলের মতে বিধেয়ক 4 প্রকার, পরফিরির মতে 5 প্রকার। তার মধ্যে বিধেয় ও বিধেয়ক এক নয় কেন, এটা প্রশ্ন আসতে পারে। জাতি কি, উপজাতি কি, অনেক সময় পরীক্ষাতে এরকম থাকে যে হচ্ছে সাপেক্ষ পদ কোনটি, কিংবা জাতি বা উপজাতি কোন ধরনের পদ, জাতি বা উপজাতি কোন ধরনের পদ, বিপরীত পদ, বিরুদ্ধ পদ না সাপেক্ষ পদ। তাহলে এখানে কি হবে, সাপেক্ষ পদ। কারণ হচ্ছে জাতি ছাড়া উপজাতি ব্যাখ্যা করা যায় না, উপজাতি ছাড়া জাতি ব্যাখ্যা করা যায় না, এই জন্য জাতি আর উপজাতি হচ্ছে সাপেক্ষ পদ। এরপরে হচ্ছে লক্ষণ, সাধারণত একটাই উদাহরণ বা একটাই তোমাদের উদ্দীপকে যেটাই আসুক, একটাই উদাহরণ হচ্ছে বুদ্ধি। বুদ্ধিটাই হচ্ছে লক্ষণ। অর্থাৎ আমরা যে গুণ অর্থাৎ যথার্থ যেটা, সেটাকে লক্ষণ বলা হয়। যেটা আর কি সরাসরি যথার্থটাকে লক্ষণ বলা হয় বা গুণটাকে লক্ষণ বলা হয়। এরপরে উপলক্ষণ। উপলক্ষণটা হচ্ছে বুদ্ধি থেকে আসে না, অর্থাৎ বুদ্ধি থেকে আসে বা গুণ। বুদ্ধিটাকে আমরা গুণ এবং গুণটাকে যথার্থ বলতেছি। এটা তাহলে উপলক্ষণ কি, উপলক্ষণ হচ্ছে যথার্থ থেকে আসে কিন্তু যথার্থ নয়, সেটাকে বলা হচ্ছে উপলক্ষণ। উপলক্ষণটা হচ্ছে কত প্রকার, উপলক্ষণ সাধারণত 2 প্রকার। উপলক্ষণ কত প্রকার, উপলক্ষণ হচ্ছে 2 প্রকার। কি কি, জাতিগত উপলক্ষণ, উপজাতিগত উপলক্ষণ। জাতিগত উপলক্ষণ হচ্ছে জাতির মধ্যে যে উপলক্ষণগুলো উপস্থিত থাকে সেগুলোকে জাতি, যেমন কি ক্ষুধা, তৃষ্ণা, নিদ্রা।
উপজাতিগত উপলক্ষণ হচ্ছে যেটা উপজাতির মধ্যে উপস্থিত থাকে, অর্থাৎ বুদ্ধি থেকে যেটা আসে সেটা হচ্ছে উপজাতিগত উপলক্ষণ। সেটা কি হচ্ছে বিচার ক্ষমতা, যুক্তি কৌশল, দক্ষতা, এই জিনিসগুলো হচ্ছে উপজাতিগত উপলক্ষণ। এরপরে উপলক্ষণ বাকিটা থাকা হচ্ছে অবান্তর লক্ষণ। অবান্তর লক্ষণ জাতি উপজাতি লক্ষণ উপলক্ষণ ছাড়া যে উদ্দেশ্য বিধেয় সম্পর্ক আয়োজিত সেটা হচ্ছে অবান্তর লক্ষণ। অবান্তর লক্ষণকে দুই ভাগে ভাগ করা হয়, ব্যক্তিগত, শ্রেণীগত। যেটা ব্যক্তির ভিতর উপস্থিত থাকে সেটাকে বলা হচ্ছে ব্যক্তিগত অবান্তর লক্ষণ, যেটা হচ্ছে শ্রেণীগত। যেমন অন্য প্রাণী থাকে, তার মধ্যে যে অবান্তর লক্ষণ উপস্থিত থাকে সেটা হচ্ছে শ্রেণীগত অবান্তর লক্ষণ। এবং আবার শ্রেণী এবং ব্যক্তিগত বিচ্ছেদের মধ্যে যেটা থাকে সেটাকে যেটা অবিচ্ছেদ্য সেটা অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ, এবং বিচ্ছেদ যেটা সেটা হচ্ছে বিচ্ছেদ অবান্তর লক্ষণ। এই দুটোর প্রেক্ষিতে আবার 4 ভাগে ভাগ করা হয়। এই 4 ভাগটা শ্রেণীগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। শ্রেণীগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ বললাম যে সব কাক কালো, অর্থাৎ সব কাক কালো অথবা সব বক কালো, এরকম যে মানে বক শ্রেণীর মধ্যে উপস্থিত থাকে সাদা। শ্রেণীগত বিচ্ছেদ অবান্তর লক্ষণ কিছু মানুষ হয় শিক্ষিত, অর্থাৎ কিছু অংশ যে উপস্থিত থাকে সেটা হচ্ছে শ্রেণীগত বিচ্ছেদ। আর ব্যক্তিগত অবিচ্ছেদ্য এবং ব্যক্তিগত বিচ্ছেদ, এই দুটো কিন্তু পরীক্ষাতে আসে, ব্যক্তিগত বিচ্ছেদ আর ব্যক্তিগত অবিচ্ছেদ্য। অর্থাৎ ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ হচ্ছে মানুষের জন্ম তারিখ বা বাসস্থান, যেখানে জন্মগ্রহণ করেন সেই জায়গা, এই ধরনের উদাহরণগুলোকে বলা হয় ব্যক্তিগত অবিচ্ছেদ্য অবান্তর লক্ষণ। এরপরে আসি ব্যক্তিগত বিচ্ছেদ অবান্তর লক্ষণ হলাম ব্যক্তির পোশাক বাসস্থান, মানে এক এক ব্যক্তির এক এক রকম বাসস্থান হতে পারে, পোশাক হতে পারে, এটাকে ব্যক্তিগত বিচ্ছেদ অবান্তর লক্ষণ বলা হয়। তোমরা এই অধ্যায়গুলো আবার ভালোভাবে দেখো এবং বাসায় মেমোরাইজ করার চেষ্টা করবা, বেশি বেশি দেখবা। তোমাদের সামনে যখন তোমাদের প্রতিষ্ঠান খুলবে, প্রতিষ্ঠান খোলার সাথে তোমাদের পরীক্ষা শুরু হবে, সেজন্য অবশ্যই তোমরা বাসায় বেশি বেশি পড়াশোনা করবা, ভালো থাকবা, নিরাপদে থাকবা। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।